আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে শেখ হাসিনার রয়টার্সের টেলিফোনিক ইন্টারভিউ বেরোলো, এটা কি নেহাতি ইন্টারভিউ নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর ডিপ্লোম্যাসি? ইন্টারভিউ তো আমি তো করেছি, আপনারাও সব শুনেছেন, আপনাদের দেশেও প্রচুর এখনো আলোচনা হচ্ছে। কিন্তু আমি সবসময় না, আপনাদের বলেছি না, আমি পেছনের কারণটা আমি খুঁজি যে এতদিন উনি ওনার দলের কর্মীদের সঙ্গে উনি টেলিফোনে আলাপ করতেন। এখনো পর্যন্ত যত উনি সাক্ষাৎকার দিয়েছেন সব ইমেলে। হঠাৎ কি এমন হলো যে তিনি একটা রয়টার্সকে 10 তারিখে একটা টেলিফোনিক ইন্টারভিউ দিলেন। আপনাদের মনে আছে যে আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো, আমি 9 তারিখে একটা ভিডিও করেছিলাম যে রাজনাথ সিং এবং অজিত দোভাল ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন। তারা কিন্তু এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকার উনি বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরেই আমি ফিরব। সেই প্রসঙ্গে যখন অজিত দোভালের সঙ্গে কথা হয়, ওই ভিডিওতেই আছে যে আপনি যে এত নিশ্চিত হচ্ছেন কি করে। তখন উনি বলেছিলেন আমি যা করি চিন্তা করেই করি, চিন্তা ছাড়া আমি কিছু করি না। এবার আমি তো বলে দিয়েছি, এবার আপনারা যা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার। বলে বলটি পুরো ভারতের ঘাড়ে ঠেলে দিয়েছেন, আমি ওই ভিডিওতেই বলেছিলাম। এরপরে হচ্ছে 10 তারিখে বেরোলো আপনার রয়টার্সের টেলিফোনিক ইন্টারভিউ, এই প্রথম। আচ্ছা, আগে রয়টার্সের পরিচয়টা দিয়ে দিই। রয়টার্স হচ্ছে একটি কানাডিয়ান আপনার সংবাদ সংস্থা এবং পেপার। তাদের টরেন্টোতে তাদের হেড অফিস, এবং তাই যে প্রেসিডেন্ট সম্ভবত উনি ডেভিড থমসন 2008 সালে রয়টার্স তৈরি করেন, এবং তার একটাই উদ্দেশ্য ছিল রয়টার্সের বেরোনো রিপোর্ট যেন পৃথিবীর কেউ চ্যালেঞ্জ না করতে পারে। সুতরাং 200% শিওর না হওয়া পর্যন্ত এই রিপোর্ট করা যাবে না, এবং সেখানে সবার কিন্তু বক্তব্য থাকতে হবে সাংবাদিকতার নিয়ম অনুযায়ী। এই যখন বলা হলো না, তখনই ডিপ্লোম্যাটিক চালটা ব্যবহার করা হলো। অজিত দোভাল সোজা যোগাযোগ করলেন একেবারে রয়টার্সের ডেভিড থমসনের সঙ্গে। অজিত দোভালের বক্তব্য ছিল যে এমন একটা নামি কাগজকে দিয়ে ওনার ভয়েস মানে ইন্টারভিউ ছেপে দেওয়া, যেটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এবং যার উপরে কেউ কোনো কোশ্চেন তুলতে পারবে না। কিন্তু রয়টার্স বলেছে আমরা তো ইমেলের সাক্ষাৎকার তো আমরা নেব না, আমাদের তাহলে টেলিফোনের সাক্ষাৎকার দিতে হবে, এবং সেই ক্যাসেট আমাদের কাছেই থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তখন অজিত দোভাল আবার যোগাযোগ করেন শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনা রাত্রিবেলা 9 তারিখ এবং 10 তারিখ সকালে ওই ইন্টারভিউ দেন। মানে আমাদের এখানে রাত্রি 9 তারিখ এবং আমাদের এখানকার সকাল
10টা। ওদের ওখানে তখন কখন সময় আমি জানি না, কানাডার সময় তখন কখন আমি জানি না। সেই টেলিফোনিক ইন্টারভিউটা 2 দিন ধরে হয়। তারপর কপি লেখা হয় এবং তার আগে সমস্ত যোগাযোগ করে নেওয়া হয়। ওই যখন সময় পেয়েছে তার মধ্যেই ভারতবর্ষের মতামত জেনে নিয়েছে। অজিত দোভালই বলে দিয়েছে আমরা কোনো মতামত দেবো না, তার দেশ তিনি ফিরে যাবেন, আমাদের বলার কি আছে। বাংলাদেশের লোককে ধরা হয়, কেউ নাকে কাঠি দিয়ে হাঁচেনি। যখন বারবার যোগাযোগ করা হয় বিভিন্ন লোককে, তখন হতাশ হয়ে তারা লেখে যে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি। এর ডিপ্লোম্যাটিক চালটা হচ্ছে এইখানে। এইবারেতে সব কটা বিদেশি যত কাগজ আছে আপনি দেখবেন, ওয়াশিংটন ডিসি পোস্ট, তারপর আপনার আরো যে সমস্ত আমেরিকান কাগজ রয়েছে, আরটি রাশিয়ান কাগজ রয়েছে, এই সমস্ত কাগজগুলো ধীরে ধীরে তার ইন্টারভিউ নেবে। অর্থাৎ উনি যে যাবেন এবং যাওয়ার আগের থেকে যাওয়ার পরের অবস্থা পুরোটা আন্তর্জাতিক মিডিয়ার চোখের সামনে যেন থাকে। অর্থাৎ তার গতিবিধি সম্পর্কে একদম মিডিয়া, সারা বিশ্বের মিডিয়া তার উপর নজর রাখবে। এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক চাল। নইলে এতদিন বাদে হঠাৎ তিনি দুম করে পড়লেন কেন, মানে টেলিফোনিক কনভারসেশন উনি করলেন কেন? করলেন এই কারণে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা টেলিভিশনের সাক্ষাৎকার। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু একটা বিদেশি টেলিভিশন, খুব নামি টেলিভিশন, তাদের প্রতিনিধিরা আসবে, ভারতবর্ষের বিশেষ সুরক্ষায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তারা ওখানে কথাবার্তা বলবেন। এবং ওই প্রথম শেখ হাসিনা মুখোমুখি টেলিভিশনের তার বক্তব্য জানাবেন। অর্থাৎ তিনি মন থেকে গুছিয়ে নিয়েছেন আমি কিভাবে কি করব না করব। এবং যেহেতু ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেওয়া হয়েছে, ভারতবর্ষ ঠিক করে নিয়েছে যে আমায় কি করতে হবে। ওনার মনের মধ্যে কিছু প্ল্যান রয়েছে, সেটা ভারতবর্ষ জানে না। আর ভারতবর্ষ কি ভাবছে সেটাও মানে ওনার সঙ্গে আলোচনা করেই করা হয়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে যাই কথা হোক না কেন সবই কিন্তু ওনাকে জানিয়ে, প্রধানমন্ত্রীকে জানিয়ে করা হবে। আর এই যে এত বলা হচ্ছে না ওনাকে ঢুকতে দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না, এর ফল যে কত মারাত্মক হতে পারে সেটাই নির্বোধরা বুঝতে পারছে না। এই নির্বোধরা যেটা বুঝতে পারছে না, কালকে আমি আপনাদের বলবো এই নির্বোধদের, ওই আপনার টোরে পড়া নির্বোধ যারা আজকে দেশ চালাতে বসেছে, তারা জানে না যে কার সঙ্গে খেলছে। একটা কথা জেনে রাখবেন, তিনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশের সর্বসর্বা, তার হাতেই সবকিছু। ফলে তাকে দেশে ঢুকতে দেব না, এত বড় কথা যারা বলে তারা নিহাতি মূর্খের স্বর্গে বাস করে। আন্তর্জাতিক মিডিয়ার যে প্রেসার তা তো জানে না সেটা কোথায় যেতে পারে। আচ্ছা ফাঁসির আসামিকে পর্যন্ত ছেড়ে দিতে হয়, আর একটা প্রধানমন্ত্রীকে দেশে ঢোকা তো কোনো ব্যাপারই না। এবার যেটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বলেছিলাম
উনি প্রধানমন্ত্রী হিসেবেই হয়তো ফিরবেন। আমি আজকে আপনাকে বলে দিলাম, যেদিকে অঙ্ক এগোচ্ছে, আমি গতকালকে হয়তো বলেছিলাম, বেশি বলে ফেলেছি, এখন অঙ্ক যেদিকে এগোচ্ছে তাতে আমার পূর্ণ বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ঢুকবেন। এবং তার আগে এই যতই যে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে না, সব হচ্ছে ভয়ে, তারা সব দেখবেন ভেঙে গেছে, সব ভেঙে যাবে, একটাও দেশে থাকবে না। পুরো দেশ আওয়ামী লীগ একেবারে করে নেবে, দখল করে নেবে। এই কারণটা আপনাদের বলে দিলাম, এটাই হচ্ছে কারণ। আর কালকে বলবো, আজকে যারা বলছে ঢুকতে দেব না, তারা কত বড় সর্বনাশের গর্ত খুঁজছে, কত বড় সর্বনাশের গর্ত খুঁড়ছেন সেইটা আমি কালকে বলবো। আজকে আর ভিডিও লম্বা করবো না, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে, গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, দলটির 11 জন নেতা ও সদস্য 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13 জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দেবে? 12 জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, 111-এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে, শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10ই জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে, শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে।
যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12 জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল, তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12 জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1/11-এর তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময় বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে, সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।
দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সঙ্গত কারণে যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21(3) বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হয়ে যাবে। আবার দেশে ফিরে সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ শেখ হাসিনার থাকছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি বলেছেন, রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও সব সময় তা অনুসরণ করা হয় না। 10 থেকে 15 বছর পরেও আপিল করার নজির রয়েছে। আইনজীবী মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকলেও সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী উঠে যাওয়ার সুযোগ আছে। যেমন পলাতক অবস্থায় 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে সে গত জানুয়ারিতে আপিল করেছিলেন জামাত নেতা আবুল কালাম আজাদ। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী উচ্চ আদালতের কাছে যে কোনো দণ্ডিত আসামির জামিন আবেদন গ্রহণ করার আইনি এখতিয়ার রয়েছে। তবে প্রথাগতভাবে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেলে উচ্চ আদালত তাকে জামিন দেন না। 2024 সালের মে মাসে দেওয়া হাইকোর্টের একটি রায়েও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না। ওই রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন, সচরাচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার কোনো প্রথা বা নজির বাংলাদেশে না থাকলেও আইনিভাবে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী তাদের জামিন আবেদন করার পূর্ণ অধিকার রয়েছে এবং উচ্চ আদালতেরও সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করার এখতিয়ার রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা কিভাবে আসবেন এবং আসার পর কি হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। সে সমঝোতা শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও হতে হবে। শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন এমন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, এই সমঝোতার আলোচনা চলমান আছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 13 জুলাই অক্সফোর্ড ইউনিভার্সিটির ওলফসন কলেজের এক আলোচনা সভায় যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছেন। বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার বিষয়ক ওই আলোচনা সভাতে অংশ নেওয়া ছাড়াও মিস্টার জয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিনিধিদের সাথে বৈঠক করতে পারেন। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।